হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। মাইক্রোসফট এক্সেলের সিরিজ টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমেই মাইক্রোসফট এক্সেলের একটি সিরিজ টিউটোরিয়ালের যাত্রা শুরু করলো। এই টিউটোরিয়ালে আমি কভার করব মাইক্রোসফট এক্সেলের A to Z। তবে আজকে আমি এই ভিডিওতে মূলত আপনাদের মাইক্রোসফট এক্সেলের যে ইন্টারফেস রয়েছে, সেই ইন্টারফেস সম্পর্কে একটা পূর্ণাঙ্গ পরিচিতিমূলক একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি, যেখানে আপনারা মাইক্রোসফট এক্সেলের যে উইন্ডো ইন্টারফেস রয়েছে, তার বিভিন্ন বার, টুলস, ট্যাবস, তারপরে এর বেসিক যে ফাংশনালিটি, এই বিষয়ে আমি সংক্ষেপে আলোচনা করব। তবে চলুন আর দেরি না করে সরাসরি স্ক্রিনে দেখায় এই বিষয়গুলো কি কি। এর জন্য আমি আমার ডেস্কটপ থেকে আমার যে মাইক্রোসফট এক্সেল রয়েছে, সেই মাইক্রোসফট এক্সেলটি ওপেন করব। আপনি আপনার ডেস্কটপ থেকে মাইক্রোসফট এক্সেল বিভিন্নভাবে ওপেন করতে পারেন। আপনি এখানে আপনার ডেস্কটপে গিয়ে আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করার মাধ্যমে নিউ-এ আসবেন। নিউ থেকে আপনি এখানে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এখানে একটা ক্লিক করলেও আপনার নতুন একটা মাইক্রোসফট ফাইল ওপেন হবে। কিংবা আপনি যদি এইখানে এসে এখানে সার্চ বক্সে এখানে এক্সেল লেখেন, এখানে যদি আপনি এক্সেল লেখেন, এখান থেকেও আপনি আপনার এক্সেল ফাইল ওপেন করতে পারবেন। এখানে আপনার যে ফাইলগুলো পূর্বে কাজ করা রয়েছে, সেই ফাইলগুলো ওপেন হবে। অথবা আপনি যদি আপনার কোনো আগে থেকে কাজ করা এক্সেল ফাইল আপনার ডেস্কটপে যদি আপনি সেভ করে রাখেন, সেই ফাইলগুলোকে আপনি ক্লিক করার মাধ্যমে ওপেন করে নতুন একটা নিউ একটা ফাইল ওপেন করতে পারবেন পুনরায়। তো আমার একটা ফাইল আগে থেকেই ওপেন করা আছে। আমি সেই ফাইলটা ওপেন করলাম। আপনারা এখানে যা দেখতে পাচ্ছেন, এটাই মূলত মাইক্রোসফট এক্সেল ২০২১ এর ইন্টারফেস। এই ইন্টারফেসে আমরা যে মূল অংশগুলো দেখতে পাচ্ছি, আমি প্রত্যেকটা অংশ আপনাদের এখন শর্টলি ব্রিফ করব। আপনারা প্রথমে উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে অংশটা রয়েছে, এটা হচ্ছে আপনার টাইটেল বার, যেখানে লেখা থাকবে আপনি কোন প্রজেক্ট বা কোন ফাইল ওপেন করেছেন। যেমন আমার এই ফাইলের নাম হচ্ছে ফার্স্ট প্রজেক্ট এক্সেল। এটা একটা এক্সেল ফাইল, ফাইলের নেম হচ্ছে ফার্স্ট প্রজেক্ট। এবং উপরে যে একটা অংশ রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সার্চ বার। সার্চ বারের একদম ডান পাশের কর্নারে রয়েছে এখানে আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট ডিটেল, মাইক্রোসফট অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টের সাথে আমার এই মাইক্রোসফট এক্সেল যে অফিস অ্যাপ্লিকেশন, এটা যুক্ত রয়েছে। এরপরে আপনারা যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিনিমাইজ। এটার মাধ্যমে আমরা আমার যে ফাইল রয়েছে এক্সেল, এটাকে মিনিমাইজ করতে পারবো, এটা আপনারা সবাই জানেন। এরপরে অংশটা রয়েছে ম্যাক্সিমাইজ। এই ম্যাক্সিমাইজের মাধ্যমে আপনি এটাকে একটু সাইজে আপনার মতো করে আপনি ছোট বড় করে নিতে পারেন। আর সব সবার ডান পাশের উপরের কর্নারে যে ক্রস চিহ্ন রয়েছে লাল কালারের, আপনারা এটাতে ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে আরকি। তো এটা হচ্ছে উপরের লেয়ার। এরপরে আপনারা এখানে যে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফরমুলাস, ডেটা, রিভিউ, ভিউ অ্যান্ড হেল্প, যে অংশগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলে আপনার রিবন ট্যাবস। কি বলে? রিবন ট্যাবস। এটা অনেক সময় মেনু বারও বলে। হ্যাঁ? এগুলো হচ্ছে মূলত রিবন ট্যাবস। এই রিবন ট্যাবসের প্রত্যেকটার আন্ডারে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যখন যেটাতে ক্লিক করতেছি, সেই অনুযায়ী নিচে এই রিবনস যে কন্ট্রোলগুলো রয়েছে, সেগুলো পরিবর্তিত হচ্ছে। এগুলোকে মূলত আপনারা খেয়াল করলে দেখতে পাবেন, যেমন আমি হোম রিবন ট্যাবসে যখন ক্লিক করেছি, এখানে আমার মোট বেশ কয়েকটা গ্রুপ রয়েছে। যেমন ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইলস, সেলস, এডিটিং, অ্যাড-ইনস। এই প্রত্যেকটি একেকটা রিবন গ্রুপস বলে। যেমন এখানে একটা হচ্ছে ফন্টের মধ্যে, ফন্টের যে পুরা যে অপশন রয়েছে এখানে সবগুলো, এগুলো হচ্ছে সবগুলো মিলে এটা একটা রিবন গ্রুপস। আর এই রিবন গ্রুপসের এখানে যে ফন্ট নেম, ফন্ট সাইজ, ম্যাক্সিমাই, ইনক্রিজ ফন্ট সাইজ, ডিক্রিজ ফন্ট সাইজ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এই অপশনগুলো, এগুলো একেকটি বলে রিবন কন্ট্রোলস। তাহলে এই একেকটা অপশন হচ্ছে রিবন কন্ট্রোলস। আর এরকম একটা কয়েকটা রিবন কন্ট্রোলস মিলে যে গ্রুপ তৈরি হয়েছে, এটাকে বলা হচ্ছে রিবন গ্রুপস। আর এরকম রিবন গ্রুপস যার আন্ডারে রয়েছে, সেগুলো হচ্ছে রিবন ট্যাবস। এরপরে যদি আমরা একটু নিচে আসি, তাহলে এখানে আরেকটা লেয়ারে আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি। তার শুরুতে রয়েছে সেভ, অর্থাৎ আমরা যখন কাজ করব, অনেক সময় দেখা যাচ্ছে আমাদের পিসি শাটডাউন নিল, রিস্টার্ট নিল, কিংবা আমাদের ইলেকট্রিসিটি
চলে যাওয়ার কারণে আপনার পিসি বন্ধ হয়ে গেল। সেক্ষেত্রে আপনার তো এটা সেভ করার জন্য আপনি এখানে এসেও আপনি একটা নির্দিষ্ট সময় পর এটাকে ক্লিক করার মাধ্যমে সেভ করতে পারেন। কিংবা আপনি চাইলে কিবোর্ড থেকে Ctrl+S চাপার মাধ্যমেও সেভ করতে পারেন। এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে আনডু অপশন। আমরা জানি কিবোর্ডে Ctrl+Z চাপার মাধ্যমে আমরা বিভিন্ন সময় আনডু করে থাকি এবং রিডো হচ্ছে Ctrl+Y। আর এরপরে এখানে যে অংশটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এখানে ক্লিক করলে আমরা বেশ কিছু কুইক অ্যাক্সেস পাবো। এখানে নিউ, ওপেন, সেভ, ইমেইল, বেশ কিছু কুইক অ্যাক্সেস আমরা এখানে পাবো। এরপরে নিচের যে লেয়ার রয়েছে, এখানে যে অংশটা রয়েছে, যেমন আমি যেখানেই ক্লিক করতেছি এগুলো একেকটা মূলত সেল। আমি এই বিষয়ে একটু পরেই বলবো। তবে যেমন ধরেন আমি এখানে যখন ক্লিক করেছি এই সেলের যে অ্যাড্রেস সেটা কিন্তু এই নেম বক্সে শো করতেছে। যেমন এটা হচ্ছে H7, এখানে H7 নেম বক্সে লেখা রয়েছে। এরপরে যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত ফর্মুলা বার। একে ফর্মুলা বার বলে। এটাকে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ করা যায় এখানে ক্লিক করার মাধ্যমে। এটা ফর্মুলা বার। আর এরপরে আমাদের যে মূল যে অংশে আমরা কাজ করব, এখানে ২ টা পার্ট রয়েছে। একটা হচ্ছে এখানে যে আপনারা A, B, C, D এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একেকটি কলাম। আর এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬ এগুলো একেকটি সারি। ইংলিশে এটাকে বলা হচ্ছে কলাম, ABCD কে বলা হয় কলাম, আর এইদিকে ১, ২, ৩ এগুলোকে বলা হচ্ছে রো। আর এই রো এবং কলাম, যে কলামের সমন্বয়ে মাঝখানে যে অংশগুলো রয়েছে একেকটি ঘর, এই একেকটি ঘরকে মূলত বলে একেকটা সেল। এগুলোকে বলে একেকটা সেল। এখন এই যে সেলের লেখা রয়েছে, এই সেলের লেখাগুলোকে আপনি হাইড আনহাইড করতে পারেন। এটা হাইড আনহাইড করার জন্য আপনি এখানে যখন আপনার যে ভিউ অপশন রয়েছে, ভিউ রিবন ট্যাবস রয়েছে, সেই ভিউ রিবন ট্যাবসে এসে যদি আমি গ্রিড লাইন আনচেক করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে ঘর দেখাচ্ছিল সেগুলো নাই। এই যে ঘর ছিল এগুলো মুছে যাচ্ছে। ফর্মুলা বার দেখেন, আমি এখানে অন অফ করার মাধ্যমে ফর্মুলা বারটাকে এটাকে ভিজিবল এবং ডিজেবল করতেছে। তো এগুলো কিছু কন্ট্রোল রয়েছে। এরপরে আমি আরেকটা বিষয় আপনাদের একটু শুরুতেই বলে নেই, সেটা হচ্ছে এই রিবন কন্ট্রোলস অপশন রয়েছে। এই যে এইখানে আপনি যে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিবনস কন্ট্রোল। এখানে ক্লিক করার মাধ্যমে আপনি এই যে রিবন ট্যাবস রয়েছে, রিবন কন্ট্রোলস গুলো রয়েছে, এগুলোকে আপনি কন্ট্রোল করতে পারেন। যেমন এই মুহূর্তে অলওয়েজ শো রিবন অ্যাক্টিভ রয়েছে। আমি যদি শো ট্যাব অনলি করি, দেখেন শো ট্যাব অনলিতে ক্লিক করার সাথে এখন কিন্তু আমি বাই ডিফল্ট এগুলো কিন্তু কোনোটাই শুধু রিবন ট্যাবস শো করতেছে। এর আন্ডারে যে রিবন কন্ট্রোলস গ্রুপ রয়েছে সেগুলো দেখাচ্ছে না। যখন আপনি একটাতে ক্লিক করবেন তখনই কেবলমাত্র দেখাবে। সিলেক্টেড অবস্থায় শো করবে, আনসিলেক্টেড অবস্থায় সেগুলো হাইড অবস্থায় থাকবে। এখন আপনি যদি চান পূর্ব অবস্থায় ফিরে যাবেন তাহলে কি করবেন? ধরেন আপনি পূর্ব অবস্থায় ফিরে যাওয়ার জন্য এখানে হোমে ক্লিক করতে হবে। হোমে ক্লিক করার সাথে আপনার এইখানে দেখেন এখানে রিবন কন্ট্রোলস অ্যারো চিহ্নটি এসেছে। এখানে শো ট্যাব অনলির জায়গায় আপনি অলওয়েজ শো রিবনস এটাতে ক্লিক করলে দেখবেন এখন সবসময় এটা থাকবে। এখানে ক্লিক করার মাধ্যমে আপনি ফুল স্ক্রিন মোডেও যেতে পারেন। ধরেন আপনি এখানে ক্লিক করলেন, আপনি এখন ফুল স্ক্রিন মোডে। এখন দেখেন আপনার রিবন ট্যাবস, রিবন কন্ট্রোলস কোনোটাই নেই। এখন শুধু নেম বক্স আর হচ্ছে ফর্মুলা বার রয়েছে। অনেক সময় আমাদের স্ক্রিন সাইজ ছোট হলে আমরা কাজের সুবিধার জন্য এই কাজ করে থাকি। তো এখান থেকে আপনি আবার চাইলে পূর্ব অবস্থায় কিভাবে ফিরবেন? এখান থেকে পূর্ব অবস্থায় ফেরার জন্য এখানে যে আপনার দেখেন আপনারা উপরের দিকে একটা থ্রি ডটস রয়েছে। এই উপরের ডান পাশের কর্নারে 3 ডটসে যদি আপনি একটা ক্লিক করেন, তাহলে আপনার যে হাইড অবস্থায় ছিল রিবন ট্যাবস গুলো সেগুলো আনহাইড হবে এবং এরপরে আপনি এখানে রিবন কন্ট্রোলসে ক্লিক করার মাধ্যমে অলওয়েজ শো রিবনে ক্লিক করলে আপনি পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবেন। এটা ছিল মূলত আপনার ইন্টারফেসের কন্ট্রোলের বিষয়। আর আরেকটা বিষয় আমি যদি সংক্ষেপে বলি, এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিট 1 এবং শিট 2 রয়েছে। আমি শিট 1 এ কিছু ডেটা রেখেছি আপনাদের কিছু এক্সাম্পল দেখানোর জন্য। তো এগুলোকে বলা হচ্ছে একটি ওয়ার্কশিট। আপনি চাইলে এখানে একাধিক ওয়ার্কশিট ক্রিয়েট করতে পারেন। এর জন্য জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করবেন। দেখেন প্লাস আইকনে ক্লিক করার সাথে একেকটা নতুন শিট ক্রিয়েট হচ্ছে এবং আপনি যদি চান এই শিটের নামটাও চেঞ্জ করতে পারবেন। যেমন এখান থেকে আপনি রিনেম অপশনে গিয়ে আপনি যদি লিখেন যে এটা আপনার
ক্যালকুলেশন আপনি যদি নামে একটা শিট ক্রিয়েট করেন, দেখেন এই শিটের নাম এখন বর্তমানে ক্যালকুলেশন। এরপরে আপনি যদি মনে করেন যে যে শিটটা আপনি তৈরি করলেন, এই শিটে আপনি অনেক কাজ করার পরে এই শিটের ডেটা আপনি ধরেন এখানে বেশ কিছু ডেটা দিলেন। ডেটা দেওয়ার পরে আপনি বললেন যে এই শিটটা আপনি কপি করবেন। এই শিটটা কপি করার জন্য আপনি এখানে এসে জাস্ট রাইট বাটনে শিটের নামের উপরে মাউসের কার্সরটা রেখে রাইট বাটনে ক্লিক করে আপনি মেক এ কপি, মুভ অর কপি অপশনে ক্লিক করে ক্রিয়েট এ কপিতে যদি ক্লিক করেন, দেখেন আপনার ক্যালকুলেশন 2 নামে আরেকটা শিট ক্রিয়েট হয়েছে। এবারে আপনি যদি চান যে এই শিটটা আবার আপনি ডিলিট করবেন, জাস্ট এই শিটের নামের উপরে কার্সরটা রেখে এখানে ডিলিট শিটে ক্লিক করলে মাইক্রোসফট এক্সেল উইল পার্মানেন্টলি deleted this sheet. Do you want to continue? Delete. আপনি ডিলিট করলেন, দেখেন ওই শিটটা অলরেডি অটো ডিলিটেড হয়ে গেছে। তার মানে এখান থেকে আপনি শিট ক্রিয়েট করতে পারবেন, নতুন শিটের নাম চেঞ্জ করতে পারবেন, সেই শিটটাকে কপি করতে পারবেন, দেন শিটটাকে আবার আপনি ইচ্ছামতো আপনি ডিলিট করতে পারবেন। তো এরপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখানে আপনারা ২ টা বার দেখতে পাচ্ছেন, স্ক্রল বার। এই ২ টা স্ক্রল বার মূলত এর মাধ্যমে আপনি যদি আপনার যে ইন্টারফেস রয়েছে এটাকে ধরেন আমি জুম করলাম। জুম করার পরে আমি চাইলে এটাকে বলা হচ্ছে আপনার ভার্টিক্যাল স্ক্রল বার। দেখেন ভার্টিক্যালি এটা স্ক্রল হচ্ছে, আর এটা হচ্ছে হরিজন্টাল স্ক্রল বার, হরিজন্টালি স্ক্রল হচ্ছে। এগুলোকে স্ক্রল বার বলে। তো এরপরে আরেকটা অপশন রয়েছে যে নিচে এখানে জুম কত পার্সেন্ট জুম হয়েছে সে জুমের একটা অপশন রয়েছে। এবং এটা ছিল মোটামুটি ইন্টারফেস সম্পর্কে একটা বেসিক আলোচনা। এখন আমি আপনাদের এক একটা ইন্টারফেস এবং সেল সম্পর্কে আমি কিছু কথা বলবো আপনাদের। আমি আমি প্রথমে আমার যে ইন্টারফেস আছে সেটাকে আমি আমার ওয়ার্কশিটকে আমি একটু জুম করলাম। প্রথমে আমি আমার ওয়ার্কশিটটাকে একটু জুম করে নিলাম একটু সুবিধার জন্য। আপনারা এখানে যে ঘর দেখতে পাচ্ছেন এগুলোকে বলে এক একটা সেল, এবং এই প্রত্যেকটা সেলের একটা ইউনিক অ্যাড্রেস রয়েছে। যেমন আমি যখন এখানে ক্লিক করতেছি এটা হচ্ছে C4, দেখেন C কলাম এবং 4 হচ্ছে এখানে সারি। এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটা হচ্ছে D কলাম, 5 হচ্ছে সারি, এবং সেই সাথে যে নেম বক্সে D5 এই কথাটি রয়েছে। এখন যদি আমি এখানে 10 লিখি এবং পরের ঘরে আমি 20 লিখি, এবং এই দুইটা ঘরের যোগফল যদি আমি এই ঘরে নিতে চাই তাহলে আমি কি করব? এর জন্য খুব সহজে আমরা এক্সেলের মাধ্যমে যোগ বিয়োগ করতে পারি। এখানে জাস্ট আমি অটো সামে ক্লিক করব। করার পরে দেখবেন এখানে সাম C5:, এখানে C5:D5 রয়েছে। জাস্ট একটা এন্টার করব। দেখেন এই দুইটার যোগফল যে 30 সেটা এখানে এসেছে। এক্সেলের সবথেকে ইন্টারেস্টিং বিষয়, এক্সেলের সাহায্যে আমরা খুব সহজে ডেটা সর্টিং করতে পারি, ডেটা ক্যালকুলেশন করতে পারি, ডেটাগুলোকে আমরা ফরম্যাটিং করতে পারি। এগুলো হচ্ছে এক্সেলের মূল সুবিধা, যা আমাদের খুব সহজে অ্যানালাইসিস করতে সহযোগিতা করে। তো এখন আমি আপনাদের, ধরেন আপনি আপনার এক্সেল শিট নিয়ে কাজ করবেন। কাজ করার শুরুতে আপনাকে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার পেজ সেটআপ করতে হবে। পেজ সেটআপ সম্পর্কে আমি খুব সংক্ষেপে একটু বলে নিব, যেহেতু এটা একটা পরিচিতিমূলক ভিডিও। এখানে পেজ সেটআপে একটা রিবন ট্যাবস রয়েছে, এখানে আসতে হবে। এখান থেকে আপনি প্রথমে এসে এখানে দেখবেন এখানে যে পেজ সেটআপ যে আপনার রিবন গ্রুপস রয়েছে, সেই রিবন গ্রুপসের প্রথমে মার্জিন রয়েছে। মার্জিনে নরমাল, ওয়াইড, ন্যারো এবং কাস্টম মার্জিন রয়েছে। আপনি আপনার কাজের ক্রাইটেরিয়া অনুযায়ী যদি আপনার ল্যান্ডস্কেপে কোনো বড় রিপোর্ট করতে হয় সেক্ষেত্রে আপনি একটু ন্যারো মার্জিন দিতে হবে। মার্জিন একটা দিলেন, ধরেন নরমাল মার্জিন দিলাম। এরপর ওরিয়েন্টেশন আপনার পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ যেটাতে লাগবে আপনি সেই অনুযায়ী আপনি দিবেন। যদি পোর্ট্রেট দেন, আমি এখানে আগে তাহলে একটু কাজ করি, সাইজটা নির্ধারণ করি। ধরেন আমি সাইজ দিলাম A4 সাইজ দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমার পেজের যে একটা লাইন বর্ডার সেটা চলে এসেছে। যেমন এটা হচ্ছে পেজের আমার হচ্ছে ফার্স্ট পেজ। এই অংশটা যে এটা হচ্ছে এই বরাবর এর মাঝখানে যা আছে এটা হচ্ছে ফার্স্ট পেজ। এখন এখানে যদি আমি সাইজ দেই, এটা বর্তমানে কি রয়েছে, ওরিয়েন্টেশন এটা পোর্ট্রেট রয়েছে। ল্যান্ডস্কেপ দিলে দেখবেন এটা আরেকটু বড় হবে। আমি যদি জুম আউট করি তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে এইটা এক একটা পেজ, এটা হচ্ছে আমার এক একটা ল্যান্ডস্কেপ সাইজের পেজ। আর এগুলোর যদি আমি এখন ওরিয়েন্টেশনে গিয়ে পোর্ট্রেট করি তাহলে দেখবেন আরেকটু ছোট হবে। একটা পেজ, এই যে একটা পেজ, দুইটা পেজ, তিনটা পেজ, চারটা পেজ, এভাবে পেজ হয়েছে।
অনেকগুলো পেজ রয়েছে এখানে। এগুলো পেজের আবার নাম্বারও দেওয়া যায়। এর জন্য আপনাকে রিভিউ যে ভিউ যে অপশন রয়েছে, ভিউ অপশনে এসে যদি আমি এখানে আপনার এখানে ধরেন আমি কিছু ডেটা না দিলে এটা অবশ্য দেখায় না। ধরেন আমি এখানে কিছু ডেটা দিলাম, দেওয়ার পরে আমি এখানে পেজ ব্রেকে দিলাম। পেজ ব্রেকে যখন আমি দিব, তখন আপনারা দেখতে পাবেন যে আমার এখানে অলরেডি আমার যে পেজ রয়েছে, সে পেজ এখানে দেখাচ্ছে তারা। এই তো। এবারে আপনারা বিষয়টা ক্লিয়ার হবে না আশা করি। দেখেন আমি যখন পেজ ব্রেক দিলাম, এটা হচ্ছে ১ নাম্বার পেজ, এটা ২ নাম্বার এটা ২ নাম্বার পেজ, ৩ নাম্বার এবং ৪ নাম্বার পেজ। এখন আমি ১ নাম্বার পেজে যখন কাজ করব, কাজ করার পরে আমি বুঝতে পারবো যে আমার এই পেজের ইনফরমেশন গুলো এটা ১ নাম্বার পেজের মধ্যে আছে না এটা এর বাহিরে গেছে। এখানে নরমালে ক্লিক করলে নরমাল অবস্থায় দেখাবে, পেজ ব্রেকে ক্লিক করলে পেজ ব্রেক অবস্থায় দেখাবে। তারপরে আমি যদি পেজ লেআউটে ক্লিক করি তাহলে আমাকে ইন্ডিভিজুয়াল এভাবে পেজ দেখাবে। দেখেন এই অবস্থায় আপনি হেডার এবং ফুটার এগুলোকে সিলেক্ট করতে পারেন এবং বিশেষ করে ফুটারে আপনি আপনার ফাইল পাথটা দিয়ে দিতে পারেন। আরো অনেক অপশন রয়েছে, এগুলো আমি পরবর্তীতে আপনাদের প্রত্যেকটি দেখাবো। তো প্রথম অবস্থায় অর্থাৎ আপনি যে কাজ করবেন, হ্যাঁ? আপনি যখন কাজ করবেন তখন আপনার পেজের যত বিষয় রয়েছে আপনার পেজ লেআউটে রয়েছে। আপনি ধরেন আপনার কাজের সাথে আপনার ছবি ইনসার্ট করতে হবে, আপনার শেপ ইলাস্ট্রেশনের কাজ করতে হবে, শেপ ড্রয়িং অঙ্কন করতে হবে, আপনার চার্ট অঙ্কন করতে হবে, চার্ট নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আপনার ইনসার্ট করার জন্য আপনাকে অবশ্যই ইনসার্ট অপশনে ইনসার্ট যে রিবন ট্যাবস রয়েছে এখানে আসতে হবে। এখানে আসলে আপনারা দেখবেন এই যে টেবিল অপশন রয়েছে। যদি আমি টেবিলে ক্লিক করি তাহলে দেখেন এখানে আমি ক্লিক করার পরে এটার যদি আমি এর টেবিলের ঘরগুলোকে যদি বাড়িয়ে এখানে জাস্ট ওকে করি তাহলে দেখবেন অলরেডি একটা আমার টেবিল ক্রিয়েট হয়েছে। এটা হচ্ছে আমার একটা টেবিল। হ্যাঁ? এটা একটা টেবিল। এই টেবিলে আমি এখন আমার ইচ্ছামতো আমি ডেটাগুলো বসাইতে পারবো। এগুলোকে আমি চেঞ্জ করতে পারবো। এগুলো হচ্ছে কলাম, এগুলো রিনেম করতে পারবো। আমি যদি বলি এখানে আমি দিব নেম, এখানে যদি আমি দেই আপনার রোল, এভাবে আমি রিনেম করে আমার সুবিধা মতো এগুলো আমি কাজ করতে পারবো। কন্ট্রোল জেড চেপে পূর্বের অবস্থায় ফিরে গেলাম। তো এরপরে আপনি এখান থেকে আরো কাজ করতে পারেন। যেমন আপনার ইনসার্ট অপশনে গিয়ে আপনি ইলাস্ট্রেশনের কাজ করতে পারেন। এখান থেকে আপনি পিকচার আপলোড করতে পারেন। যেমন আপনি চাইলে পিকচার অপশনে গিয়ে দিস ডিভাইস, দেন এখান থেকে ধরেন আপনি একটা পিকচার এখানে নিয়ে আসবেন। ধরেন আমি এই পিকচারটা এখানে ইনসার্ট করব। দেখেন এই পিকচারটি এখানে ইনসার্ট হয়েছে কত সুন্দরভাবে। চাইলে পিকচারের আমরা সাইজ ছোট করে নিতে পারবো আমাদের সুবিধা মতো। দেখেন আমার ইচ্ছা মতো আমি যে জায়গায় আমার এই পিকচারটা প্রয়োজন সে জায়গায় আমি এটাকে রাখতে পারবো এবং সেই সাথে এটাকে সাইজ অ্যাডজাস্ট করতে পারবো। তো এই ছিল আমার ছবি কিভাবে আপলোড করবেন। অর্থাৎ আপনার যদি ছবি আপলোড করার প্রয়োজন হয়, আপনার শেপ ড্রয়িং করার, আপনি এখান থেকে যে কোনো শেপ, আমি ধরেন একটা রেক্ট্যাঙ্গেল নেব, রেক্ট্যাঙ্গেল শেপ নিতে পারবো। এখান থেকে কালারগুলোকে আমি কাস্টমাইজ করতে পারবো, কালারগুলিকে পরিবর্তন করতে পারবো। ধরেন এখানে গিয়ে আমি কালার চেঞ্জ করতে পারবো। দেখেন এখানে আমি এর ফিল কালারটা আমি পরিবর্তন করতে পারবো। ছিল এক কালার, বানাই দিলাম আরেক কালার, গ্রিন কালার। তারপরে এর আকার আকৃতি আমি ছোট বড় করতে পারবো। অনেক কিছু করতে পারবো এর মাধ্যমে আমরা। তো এরপরে আমরা স্মার্ট আর্টের মাধ্যমে আমরা অনেক কিছু এখানে নিয়ে আসতে পারবো। যখন আমাদের এ ধরনের বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভিটির প্রয়োজন হবে। যেমন ধরেন আমি এখানে একটা চার্ট, এখানে একটা নাম, এগুলো সব এডিটেবল। এগুলো আমরা এডিট করে এটাকে আমরা চার্ট করতে পারবো। ধরেন আমরা বললাম যে এটা ৫ প্রকার। উপরে হেডারে তার সেই বিষয়ের নাম বিষয় উল্লেখ করলাম, নিচে ৫ প্রকারের ৫ টা নাম উল্লেখ করলাম। এগুলো অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ দেখায় এবং দেখতেও খুব সুন্দর লাগে। তারপরে পেজ লেআউটের মাধ্যমে আমরা ইনসার্টের মাধ্যমে আমরা চার্ট অঙ্কন করতে পারি। ধরেন আমি এখন একটা পাই চার্ট অঙ্কন করব। পাই চার্ট অঙ্কন করব, দেখা যাচ্ছে আমি এখানে নাম লিখলাম ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল লিখলাম। লেখার পরে আমি এখানে কিছু ডেটা দিলাম, এটাকে একটু বড় করে নিলাম। এখানে ধরেন আমি ডেটা দিলাম ইন্ডিয়া ১৫০ কোটি, বাংলাদেশ ১৮ কোটি, নেপাল দিলাম ২ কোটি। দেওয়ার পরে আমি এটাকে যখন সিলেক্ট করব,
সিলেক্ট করার পরে যদি আমি এখানে আমার যে চার্ট অপশন রয়েছে, এখানে আমি চার্ট অপশনে যখন ক্লিক করব, চার্ট অপশনে ক্লিক করার সাথে সাথে তারা আমাকে রিকমেন্ডেড একটা চার্ট যে স্টাইল সেটা রিকমেন্ড করেছে এটা। আমি যদি পাই চার্ট নেই, পাই চার্ট এটা হবে। পাই চার্ট দিয়ে আমি ওকে করলাম। দেখেন এই চার্ট এসেছে। মানে এখানেও আরো কিছু স্টাইল রয়েছে। আমি এটাকে বিভিন্ন স্টাইলে দেখাতে পারি। হ্যাঁ? বিভিন্নভাবে এটাকে রিপ্রেজেন্ট করা যেতে পারে। আরো স্টাইলাইজ করা যায়। এটাকে ছোট বড় করা যায়। চাইলে এটাকে একটু ছোট বা বড় অথবা আমার যেখানে প্রয়োজন আমি সেটাকে এখানে মুভ করতে পারি। তো যত ইনসার্ট বিষয়গুলো রয়েছে সেটা পিকচার ইনসার্ট, সেটা হতে পারে আপনার চার্ট ইনসার্ট, হতে পারে আপনার টেবল ক্রিয়েট, যেকোনো বিষয় আপনি ইনসার্টে এসে করতে পারেন খুব সহজে। এরপরে আপনার পেজের অপশনগুলো, পেজ সেটআপের যে বিষয়, পেজ লেআউটও করতে পারবেন। তারপরে আপনার হোমে এসে আপনি যেকোনো লেখাকে আপনি স্টাইলাইজ করতে পারবেন, সেল ফরম্যাটিং করতে পারবেন, ডেটা ফরম্যাটিং করতে পারবেন। এগুলো কিভাবে করবেন দেখেন। ধরেন আমি এখানে লিখলাম, এখানে আমি 20 লিখলাম। এখন 20 লেখাটা এখন এখানে 20 লেখাটা যেখানে রয়েছে, এটা রয়েছে নিচে, বটমে এবং কর্নারে। আমি এটা যদি সেন্টারে চাই তাহলে দেখেন মাঝখানে, উপরে চাইলে উপরে, এপাশে বাম পাশে চাইলে বাম পাশে। আমার ইচ্ছা মতো আমি এটাকে সেট করতে পারি। তারপরে আমি এটাকে সাইজটাকে আরেকটু বড় করতে পারি। তারপরে সাইজ ছোট করতে পারি। তারপরে আমি এটা ফন্টটাকে চেঞ্জ করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ফন্ট পরিবর্তিত হচ্ছে। এগুলো পরিবর্তন করতে পারি। তারপরে এখানে এতে বোল্ড করতে পারি, আনবোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, আন্ডারলাইন দিতে পারি। আমার যেরকম আমার যেমন প্রয়োজন হবে আমি এটাকে কাস্টমাইজ করে নিতে পারবো। ইভেন এর কালারটাকে আমি চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে আমি এর কালার পরিবর্তনের ফিল কালারটা আমি পরিবর্তন করে দিলাম। ফন্ট কালারটাকে আমি চেঞ্জ করলাম। ফন্ট কালার আমি আমার মতো একটা ফন্ট কালার দিয়ে দিলাম। ধরেন লাল দিলাম, লাল কালার হয়ে গেল। এই যে কালার পরিবর্তন, অর্থাৎ সেলফ ফরম্যাটিং এর যে বিষয়, এটা অ্যালাইনমেন্ট এর যে বিষয়। তারপর আমার ধরেন এই ২টাকে এক জায়গায় ২টা সেলকে এক জায়গায় একত্রে একটা সেলে পরিণত করা দরকার। সেক্ষেত্রে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করে মার্জ করতে পারি। আনমার্জের প্রয়োজন হলে আবার ক্লিক করলে আনমার্জ করতে পারি। এই যে বিষয়, এগুলো আমরা খুব সহজে আমরা হোম যে রিবন ট্যাবস রয়েছে এর সাহায্যে আমরা এগুলো করতে পারি। এই এত কিছু করার পরে আপনি আবার আরেকটা বিষয় রয়েছে, আমরা যে ফর্মুলাগুলো ইউজ করি মাইক্রোসফট এক্সেলে, এই ফর্মুলাগুলো আমরা আ এখান থেকে ইউজ করতে পারি। যেমন এখানে অটো সাম ফর্মুলা রয়েছে। আমি যেটা অলরেডি আপনাদের দেখাইছি, যেমন ২, ৫, ৮। এখন এই ৩ টা সংখ্যার যদি আমি যোগফল আপনাদের দেখাতে চাই, তাহলে ধরেন আমি এখানে ডিরেক্ট এখানে ফর্মুলাতে গিয়ে অটো সামে ক্লিক করলে দেখেন এখানে অটো সাম হয়ে এটা যোগফল হয়ে যাবে। যোগফল কত হলো? ৮, ২, ১০ আর ৫, ১৫। এখানে ১৫ এসেছে। তো এভাবে আমরা কাজ করতে পারি। শুধু অটো সাম না, এখান থেকে আমরা এভারেজ নির্ণয় করতে পারি। আমরা চাইলে এখানে এভারেজ বের করতে পারি। দেখেন, এখানে ক্লিক করলে আমরা এভারেজে ক্লিক করব। দেন এন্টার করলে এই ৩ টা সংখ্যার যোগফল ১৫ ভাগ ৩, ৩ ৫ ১৫। এভারেজ ৫। এটা আমরা এক ক্লিকে বের করতে পারি। এরপর আরো কিছু অপশন রয়েছে। কাউন্ট নাম্বার, এখানে কয়টা নাম্বার রয়েছে আমরা কাউন্ট করতে পারি। দেখেন এখানে ৩ টা নাম্বার রয়েছে। এটা কাউন্ট করতে পারি। ১, ২, ৩, এন ৩। তো এরকম আরো অনেক, এটা তো সিম্পল ফাংশন। এর আরো অনেক ফাংশন রয়েছে। রিসেন্টলি ফ্রিকোয়েন্টলি ইউজ হয় এমন ফাংশন, সাম, এভারেজ, ইফ, হাইপারলিংক, কাউন্ট, ম্যাক্স, মিনিমাম, এরকম ফাংশন রয়েছে। ফাইন্যান্সিয়াল এনালাইসিস এর ক্ষেত্রে অনেক ফাংশন ইউজ হয়। লজিক্যাল এনালাইসিস, ইফ অ্যান্ড অর ইউজ হয়। টেক্সটের ক্ষেত্রে টেক্সট বিভিন্ন এনালাইসিস রয়েছে। ডেটা রয়েছে সর্টিং করার ক্ষেত্রে। লুকআপ, আপনারা অবগত আছেন যে VLOOKUP, HLOOKUP, কলাম, এই অপশনগুলো আপনারা এখান থেকে পাবেন। ম্যাথের বেশ কিছু খুব গুরুত্বপূর্ণ কিছু ফাংশন রয়েছে। যেমন সাইন, কস এ, সাইন এস, ট্যান, অনেক গুলো এখানে অপশন রয়েছে, সেগুলো আপনারা এপ্লাই করতে পারেন। এরপরে ডেটা, আপনারা ডেটাকে ফরম্যাট করতে পারেন, ডেটা ভ্যালিডেশন করতে পারেন। তারপরে হোয়াট ইফ অ্যানালাইসিস, বিভিন্ন কিছু ডেটা কনসলিডেট করতে পারেন। বিভিন্ন অপশন রয়েছে। তারপরে রিভিউ অংশটা আমি অলরেডি দেখিয়েছি আপনাদের। রিভিউ অংশে এসে আপনি আ সরি, আমি ভিউ অংশ দেখেছি। রিভিউ রিবন ট্যাবসে এসে আপনারা কি করতে পারেন? আপনারা আমাদের শিট প্রোটেক্ট করতে পারেন। এই যে এখানে ক্লিক করার মাধ্যমে পুরো ওয়ার্কবুক প্রোটেক্ট করতে পারেন। তারপরে এর মাধ্যমে আপনারা
স্পেলিং স্পেলিং চেক করতে পারেন, হাইড লিঙ্কস করতে পারেন। ভিউ এ এসে আপনারা যেটা আমি দেখিয়েছি যে নরমাল পেজ, পেজ ব্রেক, পেজ লেআউট, পেজ কাস্টম অনেক অপশন রয়েছে। অর্থাৎ পেজের যে ভিউ পার্ট রয়েছে সেগুলো আপনারা করতে পারেন। এখান থেকে আপনারা ফ্রিজ করতে পারেন। আপনার যে ধরেন আপনি একটা ফাইল একটা ডেটা শিট তৈরি করেছেন, তার হেডারটাকে আপনি সবসময় স্টেবল রাখতে চাচ্ছেন। সেক্ষেত্রে হেডারকে আপনি ফ্রিজ করতে পারেন। এখান থেকে আপনি জুম ইন, জুম আউট করতে পারেন। ধরেন এখানে জুমে ক্লিক করে আপনি 200% জুম দিয়ে ওকে করলেন। তারপরে আবার ধরেন জুম আপনার 100% দিয়ে ওকে করলেন। এরকম জুম ইন, জুম আউটের বিভিন্ন অপশন রয়েছে। কিংবা আরেকটা শর্টকাট রয়েছে। আপনি কন্ট্রোল চেপে আপনার মাউসের যে হুইল রয়েছে, চাকা, সেটাকে আপনি বড় ছোট করলেও আপনার যে যে ওয়ার্কশিট রয়েছে সেগুলো জুম ইন, জুম আউট হবে। তো এরকম অনেক বিষয় রয়েছে। এগুলো পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা হবে। এরপরে আমি ২টা বিষয়ে কথা বলে শেষ করব। সেটা হচ্ছে, একটা হচ্ছে প্রিন্ট। আপনি প্রিন্ট করবেন কিভাবে? আপনি ধরেন অনেক কাজ করলেন। কাজ করার পরে আপনার এখন প্রিন্ট করতে হবে। ধরেন আমি এখানে কাজ করেছি। আমি এখানে কাজ করার পরে আমার এখানে প্রিন্ট করতে হবে। আমি প্রিন্ট করব কিভাবে? প্রিন্ট করার জন্য আপনি কিবোর্ডে Ctrl+P চাপবেন। চাপার পরে আপনি প্রিন্ট যে কমান্ড রয়েছে প্রিন্ট সেটআপ, এই প্রিন্ট সেটআপে আসবেন। এখানে এসে আপনি প্রিন্ট করবেন কয় কপি, এখানে সেটা সিলেক্ট করতে পারেন। ১ কপি, ২ কপি। তারপরে আপনি আপনার প্রিন্টার কোন প্রিন্টারের সাথে যুক্ত আছে, আপনি সেই প্রিন্টার নাম আসবে এখানে, বা না আসলে সেক্ষেত্রে এখানে ড্রপ ডাউন লিস্ট থেকে সেই প্রিন্টারটাকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে আপনার শিট, আপনি কি অ্যাক্টিভ শিটটাকে প্রিন্ট করতে চাচ্ছেন? না কাস্টম করে পেজ নাম্বার দিতে চাচ্ছেন? যদি আপনি এখানে যেমন এখানে কয়টা পেজ রয়েছে? এখানে টোটাল ৪ টা পেজ রয়েছে। তার ১ম ২ টা পেজে ডেটা রয়েছে। আর পরের ২ পেজে ৩ নাম্বার, ৪ নাম্বার পেজে ব্ল্যাংক রয়েছে। যদি আপনি চান ১ নাম্বার এবং ২ নাম্বার পেজ প্রিন্ট করবেন, তাহলে পেজ নাম্বারের লিমিট দিতে হবে ১, ১ থেকে এখানে দিতে হবে ২, অথবা আপনি এখানে ক্লিক করার মাধ্যমে এটা কম বেশি করে নিতে পারেন। ইভেন আপনি এছাড়া যদি আপনি এখানে ক্লিক করার মাধ্যমে আপনি যদি প্রিন্ট সিলেকশন, অর্থাৎ আপনি যে অংশটুকু সিলেক্ট করবেন, যদি আমি এখানে ব্যাকে যাই, ধরেন আমি এই অংশটা সিলেক্ট করলাম। দেন এখানে প্রিন্ট কমান্ডে দিলাম। দিয়ে আমি প্রিন্ট অ্যাক্টিভ শিট না দিয়ে প্রিন্ট সিলেকশন অপশনে যদি ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমি যতটুকু অংশ ফার্স্ট পেজে সিলেক্ট করেছিলাম সেই অংশটুকু এখানে প্রিন্ট কমান্ডের জন্য প্রিন্ট হওয়ার জন্য প্রিভিউ অংশে আমাকে দেখাচ্ছে। দেখেন এখানে পেজ একটাই। তো এছাড়া আপনার এখানে পেজ ওরিয়েন্টেশন, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন আপনার প্রয়োজন মতো। তারপরে আপনি পেজের সাইজটা চেঞ্জ করতে পারবেন। আপনার যদি A4 সাইজে প্রিন্ট করেন তাহলে A4 সিলেক্ট করতে হবে। যদি আপনি লেটারে করেন লেটার, লিগ্যালে করলে আপনাকে লিগ্যাল সিলেক্ট করতে হবে। এখানে বেশ কিছু অপশন রয়েছে। দেন নরমাল মার্জিন নরমাল অপশন রয়েছে। আবার নো স্কেলিং, এটা সাধারণত মাইক্রোসফট এক্সেলে যে আপডেট ভার্সনগুলো রয়েছে সেগুলোতে রয়েছে, আগেরগুলোতে এভাবে নেই। নো স্কেলিংয়ে গিয়ে আপনি ফিট শিট অন ওয়ান পেজ দিয়ে আপনার যতগুলো ডেটা রয়েছে সেগুলোকে আপনি একটা পেজে নিতে পারেন। যেমন আমি যদি এটা কেটে দেই, দেন এখানে যদি আমি ডোন্ট সেভ, সরি, আমি যদি এখানে ধরেন এই পেজটা আমি প্রিন্ট করব, সেক্ষেত্রে আমি এখান থেকে Ctrl+P তে চাপবো। দেন এখানে এসে নো স্কেলিংয়ে গিয়ে আমি যদি ফিট শিট অন ওয়ান পেজে ক্লিক করি, তাহলে দেখেন আমার যত ডেটা রয়েছে সব ডেটা একটা পেজে এসেছে। এতে সমস্যা যে সব ডেটা এক পেজে আসলে আপনার ডেটার ফন্ট সাইজটা অনেক কম হবে, দেখতে অনেক খারাপ দেখাবে। এজন্য আপনার উচিত হবে যে আপনি নো স্কেলিং রেখে আপনার মার্জিন কম বেশি করে আপনি পেজ অ্যালাইনমেন্ট কম বেশি মানে পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ আপনার যেটাতে সুবিধা হয় এগুলো করার মাধ্যমে আপনাকে এটা আরকি অ্যাডজাস্ট করতে হবে। এখানে আপনি আরেকটা কাজ করতে পারেন। সেটা হলো যে আপনি আপনার যে এখানে যে আপনার পেজ লেআউট রয়েছে, পেজ লেআউটে এসে আপনি এখানে আমি আপনাদের একটু দেখাই, সেটা হচ্ছে স্কেলিং যে অপশন রয়েছে। ধরেন এই অবস্থায় যদি আমি প্রিন্ট অপশনে যাই, তাহলে দেখবেন আমার এখানে যে বোনাস অপশন পর্যন্ত যেটা রয়েছে আমি আমি যদি এখানে Ctrl+P চাপার পরে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান স্টপ সার্ভিস কোনটাই ফুলফিল আসেনি। এখানে এসেছে মার্চ পর্যন্ত। বাকি অংশগুলো কিন্তু আসে নাই। বাকি অংশগুলো এসেছে যে পরের পেজে।
তো আপনি যদি এটা ১ পেজে নিতে চান তাহলে আপনি কি কাজ করতে পারেন? আপনি এখানে মার্জিনের অংশে আপনি মার্জিনটা ন্যারো দিলেন, ওরিয়েন্টেশন এ গিয়ে ল্যান্ডস্কেপ দিলেন। দেওয়ার পরে এবারে পেজের সাইজে গিয়ে আপনি এখানে দিলেন A4 দেওয়ার পরে আপনার যে কাজটা করতে হবে, এখানে যে স্কেল রয়েছে, এই স্কেলিং এর এখানে আপনার এ এখানে 90% বা আপনি ধরেন 85 বা 80 করলেন। করার পরে অলরেডি দেখেন আমি যখন এখানে 80 করেছি, তখন আমি যদি জুম করে দেখাই, তাহলে দেখেন আমার যে এই পেজের যে আপনার যে এই হেডার গুলো রয়েছে, এই হেডার গুলো অলরেডি আমার এই পেজ এরিয়ার মধ্যে এসেছে সিঙ্গেল পেজে। যদি আমি এটাকে আরেকটু বাড়াই 85 করি, তাহলে দেখেন এটা 85-90 পর্যন্ত এটা অ্যাডজাস্ট করতেছে। এখন যদি আমি Ctrl+P চাপি, তাহলে আপনারা দেখতে পাবেন খুব সুন্দরভাবে আমার যে পেজটা ছিল সেটা সবগুলো হেডার এখানে সুন্দরভাবে এসেছে। তো এভাবে আপনাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে আপনার বিভিন্ন উপায় প্রয়োগের মাধ্যমে। এই ছিল প্রিন্টের মোটামুটি একটু ডিটেইলসই বলা হয়েছে ১ম দিন ভিডিও। পরবর্তীতে আমি প্রিন্ট নিয়ে একটা ডিটেইল ভিডিও করব। সেখানে আমি প্রত্যেকটি বিষয় আপনাদের ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ। তো এই ছিল প্রিন্টের অপশন। আর আরেকটা বিষয় যে আপনি যখন ডকুমেন্টে কাজ করবেন তখন আপনার ফাইলটাকে সেভ অ্যাজ, ওপেন এগুলো কিভাবে করবেন এর জন্য আপনাকে ফাইল রিবন ট্যাবসে আসতে হবে। এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেভে ক্লিক করলে সেভ হবে। আপনি যদি সেভ অ্যাজ করেন অর্থাৎ এই ফাইলটাই আপনার পুনরায় সেভ হবে। সেটা আপনি নতুনভাবে লোকেশন দিতে পারেন। ডেস্কটপ বলে আপনার যেখানে প্রয়োজন সেখানে আপনি ক্লিক করলেন। দেন এখানে নাম চেঞ্জ করতে পারেন। করে আপনি এখানে সেভ করলে এটা সেখানে আরেকটা কপি সেভ হবে। এভাবে আপনি সেভ অ্যাজ করতে পারেন একটা ফাইল। আবার অনেক সময় আপনার যদি ফাইল ওপেন করার প্রয়োজন হয়, ধরেন একটা ফাইল ওপেন আছে, আপনার আরেকটা ফাইল ওপেন করা প্রয়োজন। সেটা আপনার এই যদি আপনার এই কম্পিউটারে থাকে সেই এক্সেল ফাইল, এর আগে আপনি যদি ওপেন করে থাকেন সেটা এখানে আসবে। সে শর্ট লিস্ট থেকে আপনি যেমন ধরুন আমার ডেমো প্রজেক্ট ওপেন করা দরকার। দেখেন আমার ডেমো প্রজেক্ট ওপেন হয়েছে। এখন দেখেন আপনার এটা মিনিমাইজ করলে আমার আগের ফাইলও আছে, আবার এটা আমার পরের ফাইল ডেমো প্রজেক্ট। এভাবে আপনি ফাইল ওপেন করতে পারেন, রিওপেন করতে পারেন, ফাইল সেভ করতে পারেন, সেভ অ্যাজ করতে পারেন। আপনি চাইলে ফাইলটাকে এক্সপোর্ট করতে পারেন। এখান থেকে আপনি প্রিন্টে আসতে পারেন, অথবা আপনি চাইলে আপনার এখানে আ আপনার কিবোর্ড থেকে Ctrl+P চাপার মাধ্যমে প্রিন্ট কমান্ডে আসতে পারেন। আপনার ২ টা উপায় রয়েছে। আর সবশেষে আপনার এখানে নিচে অ্যাকাউন্ট এবং অপশন রয়েছে। পাবলিশের অপশন রয়েছে। আপনি চাইলে এটাকে আপনার পাবলিশ করতে পারেন। আপনার অনলাইনে কোনো আ মেইলে এটাকে পাবলিশ করতে পারেন বা পাঠিয়ে দিতে পারেন, সেন্ড করতে পারেন। তো এই ছিল আমার আ একদম ইন ডিটেইলস মাইক্রোসফট অফিস এক্সেল এর ইন্টারফেস সম্পর্কে এবং এর বেসিক ইউজ সম্পর্কে একটা আ বিস্তারিত ভিডিও বলতে পারেন। আশা করছি আপনারা পুরোটা সময় জুড়ে ভিডিওটি এনজয় করেছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিবেন। আর এমন শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।